আমার সেজদা বাস্তবতা বেঁচেছিল। ওরা যদি হচ্ছে 5-7 জন গিয়ে তাড়া করতো ওই বাঘটা বাস্তবতা, কিন্তু সেজদাকে ছেড়ে দিয়ে ওরা চলে যেত, ওরা ফিরিয়ে বাড়ি আসতো। নদীতে একটু নামার সঙ্গে সঙ্গে ভেতর থেকে বাঘটা এসে ওনাকে চাপা দেয়। এমন একটা জন্তু, আর ও আসবে এমন ভাবে তুমি একদমই ঠাওর পাবে না। আমরা তো চেষ্টা করেছি, এবারে দুজনের দ্বারা সম্ভব হবে না ওই মতো অবস্থায়। যখন উনি স্বীকার করে নেবে 100 জন থাকলেও ওনার কাছে কিছু নয়। আমার তো হচ্ছে নিজস্ব ভাই হয়, ও বাস্তবতা জালিয়াত করেছে। জালিয়াত বলতে কি, যে ওরা হচ্ছে সেজদাকে যখন হচ্ছে আক্রমণ করে, ওরা কিন্তু দেখেছে, দেখে মাত্র 2 ভাই কি কিন্তু সেজদার কাছে আর যায়নি। ওরা সঙ্গে ভয় কি আর যাই গো, আমার দেখা দরকার নেই, সেজদা কিন্তু জালিয়াত করে সেজদা কিন্তু মারতো। শব্দ নেই, যাকে ধরেছে বডিটাও কোনো শব্দ নেই, একদম স্পটে ডেড। তোরা লৌকো বসে আছি, তোরা হচ্ছে সেখানে তাকে বলতে তুই ঢোলটা পাততে যা, কি তার হচ্ছে জালটা পাততে যা, তার তোরা 2 ভাই তো যেতে পারতিস। বাঁ ছিল না, আর ঘাড়ের মাংসটা ছিল না, আর ঘাড়ের ওই নলিটা একটু ছিল, ওই হাড্ডিটা ছিল, চামড়াটা একটু লেগেছিল হালকা। এই যে তাপস হালদার যে মারা গেছে, তাকে দেখুন। যতটুকু এনাদের মুখ চেয়ে, এনাদের অবস্থা দেখে আপনারা যতটুকু পারেন সাহায্য করুন। সুন্দরবনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ থেকে প্রায় 7 দিন আগেকার ঘটনা। তাপস হালদার নামে একজন ব্যক্তি, সে গিয়েছিল সুন্দরবনের একটা গভীর জঙ্গলে। সেই জায়গায় কিন্তু বাঘ থাকে, আর যেহেতু সুন্দরবন মানুষের জীবিকা হচ্ছে মাছ কাঁকড়া ধরা, তার জন্য তাপস হালদার আর তার সঙ্গে 2 জন, গোপাল আর একজন নামে টোটাল 3 জন মিলে জঙ্গলে গিয়েছিল কাঁকড়া ধরার জন্য। ঠিক 2 দিনের মাথায় তাপস হালদারকে বাঘ আক্রমণ করে। তো আজ আমরা সেই সন্ধানে যাব তাপস হালদারের বাড়িতে, এবং তাপস হালদারের সঙ্গে যে 2 জন সঙ্গী ছিল, যাকে সচক্ষে দেখেছে বাঘ আক্রমণ করতে, তার কাছে যাব আজকের আমরা। তো চলুন আমাদের সঙ্গে থাকুন। আর এখন আপনাদের আমরা নিয়ে যাব মইপিট নাগনাবাদ বাঘের ডেরায়। তো চলুন ভিডিওটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটা দেখলে আপনাদের গা কাঁটা দিয়ে উঠবে, শিউরে উঠবে আজকের এই মর্মান্তিক ঘটনা দেখার পরে। তো চলুন আপনারা আপনাদের নিজের কানে শুনবেন যে তাপস হালদারকে কিভাবে বাঘ আক্রমণ করেছে, আর তাপস হালদারের দেহ কিভাবে নিয়ে এসেছিল সেই বাঘের জঙ্গল থেকে। তো নিয়ে যাব আপনাদের সেই জায়গায়, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আপনার নাম বলুন। আমার নাম গোপাল পাইক। গোপাল পাইক। আর আপনার ভাইয়ের নাম? নেপাল পাইক। নেপাল পাইক। হ্যাঁ। আর সঙ্গে আপনার সঙ্গে কারা গিয়েছিল, মানে কে একজন যে ব্যক্তি গিয়েছিল? আমার সঙ্গে গিয়েছিল তাপস হালদার। তাপস হালদার। আমরা নদীতে মাছ কাঁকড়া ধরার জন্য রওনা দিই মঙ্গলবার সকাল 6টা, মঙ্গলবার সকাল 9টা নাগাদ আমরা মাছ কাঁকড়া ধরার জন্য রওনা দিই, এবং বুধবার আমরা সেখানে মাছ কাঁকড়া ধরি, বৃহস্পতিবারও ধরি, শুক্রবার ধরার জন্য আমরা প্রস্তুত। এবং ঠিক বেলা 2টোর সময় আমরা কিছু মাছ কাঁকড়া সংগ্রহ করার জন্য আমরা একটু নদীর কূলে গিয়েছিলাম। এবারে সেখানে থাকার থেকে আমরা একটু মাছ কাঁকড়া ধরার জন্য একটু নিচে নেমেছিলাম। সেই মতো অবস্থায় এবারে কথা হলো, বাঘটা ছুটে এসে আমার নৌকোয় যিনি ছিল তাপস হালদার, উনি আমার নৌকো চালকদারও ছিল, আমি মালিক, কিন্তু উনি আমার নৌকোটা পরিচালনা করতেন। সেই মতো অবস্থায় উনি নদীতে একটু নামার সঙ্গে সঙ্গে ভেতর থেকে বাঘটা এসে ওনাকে চাপা দেয়, এবং আমরাও একটু দূরত্ব ছিলাম, প্রায় 15 ফুট দূরে আমরা ছিলাম, আর উনি একটু 15 ফুট দূরে ছিল। এবারে আমরা 2 ভাই ছিলাম, আমি আমার ভাই নেপাল পাইক ছিলাম, আমরা 2 জনে। কিন্তু সেই মতো অবস্থায় আমাদের মোটামুটি কী বলে 2 মিনিট টাইম দেয়নি আমাদের তাকে তাড়ানো বা তাকে হাঁক মারা, সেই রকম আমাদের কোনো প্রস্তুতি নিতে দেয়নি। সঙ্গে সঙ্গে এসে মত্তরে মোটামুটি চিলের মতো ধরে নিয়ে জঙ্গলের ভেতর চলে যায়। সেই মতো অবস্থায় আমরাও চেষ্টা করলাম, হাঁকাহাঁকি থেকে শুরু করে লাঠি ছোটা এবং মানে এদিক ওদিক করলাম, কিন্তু আমরা কিছু কায়দা করতে পারিনি। সেই মতো অবস্থা আমরা বাড়িতে চলে এলাম শুক্রবার। এসে বাড়িতে সমস্ত ঘটনাগুলো আমরা জানালাম এলাকার মানুষের, এবং যার মৃত্যু হয়েছে তার বাড়িতেও ঘটনা জানালাম। সেই মতো অবস্থায় সঙ্গে সঙ্গে আমার স্থানীয় প্রশাসন এবং সমস্ত ফরেস্ট ডিপার্টমেন্ট খবর পেল
যে সেই দিনকার আমাদের শুক্রবার দিনকার বডি উদ্ধারের কাজ হবে না, কারণ সেই দিনকার অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল, সেখানে যাওয়া সম্ভব হয়নি। এবং আমরা শনিবার দিনকার বেলা 9টার সময় যেখানে ঘটনা ঘটে সেখানে বডি উদ্ধারের জন্য আমরা গিয়েছিলাম। রেঞ্জার সাহেব থেকে শুরু করে ফরেস্ট সমস্ত কিছু আমাদের হেল্প করে, এবং আমরা স্থানীয় লোক আমরা আপাতত মিনিমাম 100 জন মতো সেখানে যাই, থেকে আমরা সকল মিলে বডিটা উদ্ধার করলাম। হ্যাঁ, বডিটা খুব একটা বেশি বাঘ খেতে পারেনি, অল্প কিছু খেয়েছিল, বডিটা সমস্ত ভালো ছিল। আমরা সেখান থেকে ফরেস্টার বডিটা উদ্ধার করলো, আমরাও ছিলাম, থেকে বডি পোস্টমর্টম গেল, সেখান থেকে রিপোর্ট এলো। এবারে আমরা সেটা আপনাদের কাছে বলছি যে জানার ক্ষতি হয়েছে যে ব্যক্তির বা তার পরিবার, যাতে করে আপনাদের কাছে কিছু সাহায্য সুযোগ এবং সমস্ত কিছু সরকারি হেল্প পায়, তার জন্য এটুকু আমার নিবেদন। নমস্কার। আচ্ছা, যে ব্যক্তি গিয়েছিল ওনার নাম? তাপস হালদার। তাপস হালদার। ওনার বয়স কত হতে পারে? 45। হ্যাঁ। আচ্ছা, ওনার ফ্যামিলি কি উনি একমাত্র? না, ওনার ফ্যামিলি, ওনার একটা ছেলে আছে, ওনার স্ত্রী আছে। ইনকামের উনি একা, ওনার স্ত্রীও ইনকাম করে টুকটাক। হ্যাঁ, তো হয়তো এই মুহূর্তে অবস্থায় প্রতিবন্ধী বলতে প্রতিবন্ধী তো খোঁড়া হলেই হয় প্রতিবন্ধী, কিন্তু ওনার মধ্যে একটা রোগ আছে, ওই যে সাদা হয়ে যায়, ব্লাড দিতে হয়, পেটটা একটু এর মতো হয়ে যায়, থ্যালাসেমিয়া, ব্লাড দিতে হয়। হ্যাঁ, ব্লাড দিতে হয়, ওই রোগটাই আছে ওনার। আচ্ছা, আপনারা যে জঙ্গলে গিয়েছিলেন, এই যে জঙ্গল যেটা হচ্ছে মাকড়ি নদী পেরিয়ে যে আজমলমারির জঙ্গল? না, ওটা হচ্ছে কি তোমার সিঁদুরবাড়ি জঙ্গল, মানে তোমার বনিক্যাম আন্ডার। আচ্ছা, মানে এই দ্বীপ থেকে, মানে আপনাদের এই নদী বাঁধ থেকে কতটা ভিতরে? আমার নদী বাঁধ থেকে, আমার ঘাট থেকে যেতে হবে 45 মিনিট রাস্তা। 45 মিনিট ভিতরে আপনারা গিয়েছিলেন? আচ্ছা, ওটা আপনাদের তো পাস নিশ্চয়ই আছে? পাস, আমার বৈধ পাস আছে, মানে রেঞ্জার ওরা দেখেছে যে ওটা বৈধ ছিল, তাই তো? তার জন্য আপনাদের কোনো সমস্যা হয়নি? তো ওই পাস কি আপনাদের দেয় রেঞ্জার, যে ওই বাঘের জঙ্গলের ভিতরে? না, জঙ্গলের ভেতর প্রবেশ করার পাস দেয়নি, মাছকাঁকড়া ধরার জন্য পাস দেয়। হ্যাঁ, না, জঙ্গলের ভেতর এমনি নামার কোনো পাস নেই। মানে নৌকোর উপর থেকে তোমরা মাছকাঁকড়া ধরো, নিচে নেমে রাখার পাস কোনো নেই। আচ্ছা, তো আপনারা সেই মতন কিভাবে কাঁকড়া ধরতে গিয়েছিলেন? কাঁকড়াই ধরতে গিয়েছিলেন? মানে বেড়ি না? হ্যাঁ, বেড়ি। এবারে আমরা একটু, যারা কাঁকড়া ধরতে যায় তাদের সাধারণত একটু নিচে নামতে হয়। হ্যাঁ, এবং এই মাছটা ধরতে গেলে ওই বড়শি কারবার একটু নিচে নেমে মাছটা ধরতে হয়, একটু জলে নামতে হয়, একটু নামলে হবে না। বড়শি কারবার করতে গেলে একটু নেমে যেতে হয়, মাছ ধরে নিয়ে তবে বড়শি ফেলতে হয়। তো আমরা সেই মতো অবস্থায় নামতে গিয়েছিলাম, ওই তখনই মোটামুটি বাঘ এসেছে। আপনারা কি দেখতে পাননি যে? না, ও এমন একটা বাঘ, মানে একটা পাতার আড়ালে থেকে যেতে পারে। আচ্ছা, ও এমন একটা জন্তু, আর ও আসবে এমন ভাবে তুমি একদমই ঠাওর পাবে না, মানে কাছাকাছি বোঝা যাচ্ছে না, যে কাছাকাছি বুঝতেই পারবে না। এক হাত ভেতরে যদি থাকে, একটা বকড়া গাছের আড়ালে এমন ভাবে থেকে যাবে, দেখার মতো কারোর চাঁদ নেই। কিছু আওয়াজ করছে না? কোনো আওয়াজ নেই। শিকার যখন ধরবে তখন কোনো আওয়াজ করবে না, এবং শিকারটা ধরে নেওয়ার পরে তখনই আওয়াজ। আচ্ছা, হুঙ্কার আপনারা শুনেছেন? কেমন হুঙ্কার ছিল? একদম পুরো বক্সের মতো হুঙ্কার, বক্সের বিট যেমন মারে হুঙ্কার, সেই রকমই হুঙ্কার। মানে ওই একটাই বাঘ ছিল না? একটাই। তা আপনারা তিনজন কেমন কি পজিশনে ছিলেন? মানে কাছাকাছি ছিলেন? একদম কাছাকাছি, তো বলছিলাম না, 15 ফুট দূরে, 15 ফুট দূরে আমরা দু ভাই, আর 15 ফুট দূরে উনি একা। বাঘটা ওকেই টার্গেট করেছিল? একদম ওকে টার্গেট। আর বাঘ এমন একটা জিনিস, যাকে টার্গেট করবে তাকেই নেবে, আদার যদি 100 লোক থাকে নেবে না। আচ্ছা, ও নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে? সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। তখন আমরা তো চেষ্টা করেছি, এবারে দুজনের দ্বারা সম্ভব হবে না ওই মতো অবস্থায়। যখন উনি স্বীকার করে নেবে, 100 জন থাকলেও ওনার কাছে কিছু নয়, নিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, কারণ আমার বয়সে আমি 20 বছর নদী কারবার করছি। আচ্ছা, মানে এরকম ঘটনা আগে ঘটেছে? এরকম ঘটনা ঘটেনি, তবে বাঘ আমরা দেখেছি এবং বাঘ চলাফেরাও দেখেছি, কিন্তু ওর কাছে 100 মানুষ ঠেক পাবে না। 100 মানুষ ঠেক পাবে না? কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। 100 মানুষ এলেও ওর কাছে ঠেক পাবে না। মানে এতটা ভয়ানক? এতটা ভয়ানক। ওর যে গর্জনটা দেবে, ওইখানে তোমাদের হাত ফেল করে দিতে হবে, ওর গর্জন এমন। মানে আপনাদের কপাল ভালো অনেক যে আপনারা বেঁচে গেছেন। আমাদের দু ভাইয়ের তো ওই সময় তো বেশি দূরে নয়, ও একসঙ্গে 2-3 জনের আক্রমণ করতে পারে। আচ্ছা, 2-3 জনের আক্রমণ করে মেরে ফেলে স্পটে একদম রেখে দেবে, মানে থাবা মেরে দিলে একদম। যেখানে ও ধরবে নিয়ে আবার সেখানেই আবার একজন রাখবে, আবার ধরে নিয়ে আবার সেখানে রাখবে। মানে চাইলে ও সব শেষ করে দিতে পারে, চাইলে সকলে শেষ করতে পারে। আর ওই জায়গায় আপনারা ছাড়া তো আর কেউ নেই? না, আমরা দু ভাই ছাড়া তার কেউ ছিল না। পারলেও দুজনেরই ক্ষমতা, মানে খতম করে দিতে পারতো। কিন্তু আমাদের মোটামুটি লাগ ভালো, আমরা ফিরে এসেছি। হ্যাঁ, তো আপনাদের সঙ্গে যে, মানে আচ্ছা, ও কি দেখতে পায়নি যে যার সঙ্গে ঘটনা ঘটেছে? কোনো মানে বুঝতে পারেনি যে? বুঝতে পারলে কি আর আমরা এই ঘটনা হয় যে বাঘ আছে কাছাকাছি? বাঘ থাকলে কি আমরা লাভি?
বাঘ যেখানে থাকবে যখন শিকারটা ধরবে কোনো আওয়াজ করবে না, চুপচাপ থাকবে, এবং যখন মতো ওর মানে ঠিক টার্গেটে পৌঁছে যাবে তখন ওর যা নেবে বলবে তার নেবে। তাও কত দূর থেকে ও মানে অ্যাটাক করেছে? অ্যাটাক করেছে ও ছিল দাঁড়িয়ে ধরো প্রায় 3 ফুট 4 ফুট মতো লাভ মেরেছে। 4 ফুট লাভ মেরেছে, মেরে সঙ্গে সঙ্গে নিয়ে বেরিয়ে গেছে একদম সঙ্গে সঙ্গে। যা নৌকো থেকে তাই তো? না নিচে নেমেছিল, আমি বলছি হালকা নিচে নেমেছে, হালকা নিচে নেমেছে, একদম এসে রকেটের মতো নিয়ে চলে গেছে। বিশাল গতি। কোনোভাবে বাঁচানো সম্ভব হয়নি? কোনোভাবে বাঁচানো সম্ভব হয়। মানে হেতাল গাছে জঙ্গল আছে নাকি? হ্যাঁ, হেতাল গাছে জঙ্গল আছে। আচ্ছা, মানে জঙ্গলের ভিতরে আর আপনারা চেষ্টাও করেননি যে সেই মুহূর্তে? তখন তো প্রায় 2-2:30 বাজে, এদিকেও শীতের বেলা, এমনিতে অন্ধকার, আর এখনই এই সময় গেলে নদী জঙ্গল একদম পুরো নিস্তব্ধ হয়ে আছে। ওই মুহূর্তে ওনার কোনো আওয়াজ? না, বাঘের আওয়াজ নেই, একদম স্পটেড। মানে ও কিছু মানে বাঁচানোর জন্য কিছু বলছে? কোনো শব্দ নেই, যাকে ধরেছে বডিটাও কোনো শব্দ নেই, একদম স্পটেড। যখন আপনারা বডি নিয়ে এসেছিলেন তার মানে সারা শরীরে কোথায় বাঘ, কোথায় মানে আক্রমণ? একদম বাঁ হাতে না ডানা ছিল না, বাঁ ছিল না, আর ঘাড়ের মাংসটা ছিল না, আর ঘাড়ের ওই নলিটা একটু ছিল, ওই হাড্ডিটা ছিল, বাদবাকি চামড়াটা একটু লেগেছিল হালকা, বাদবাকি বডিটা পুরো খেয়ে নিয়েছে এখান থেকে একদম বাঁ শেষ। মানে এবার বহুত লোকের ব্যবধান, তো আমি ঠিক মতো বডিটাকে দেখিনি, হয়তো আমার বাড়িটা তুলেছি, কিন্তু দেখারও তো সম্ভব হয়নি, দেখলেও তো ওগুলো একটা সাহসের ব্যাপার থাকে, আমরাও তো অতটা দেখিনি। মানে তারপরে আপনারা এখান থেকে সবাই গিয়ে? হ্যাঁ, তারপরে আপনিও গিয়েছিলেন ওখানে? হ্যাঁ, আমি গিয়েছিলাম। এবার আমাকে যেতে হবে তো, এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এখানে দেখাতে হবে, অবশ্যই দেখাতে হবে, আমার যেতেই হবে, আমার যেহেতু লোকের ঘটনা ঘটেছে, আমি মালিক হিসাবে ছিলাম। ওই জায়গাটার নাম কি আছে? ওই জায়গার নাম হচ্ছে তোমার সিঁদুরবাড়ি জঙ্গল। আচ্ছা, এখন আপনার মতবাদ কি যে প্রত্যেকটা মানুষকে যে এরকম ফরেস্ট ডিপার্টমেন্ট যে পাস দিচ্ছে মাছ কাঁকড়া ধরার জন্য, যারা গিয়ে বিপদটা ঘটছে, আপনার মতামত কি? এটা কি দেওয়ার মানে এখন দেওয়া উচিত কি উচিত না? পাস দেওয়া উচিত, তবে কথা হলো যে এই নদীতে নেমে মাছ কাঁকড়া ধরাটা, এটা সমস্ত জীবলির কাজে বলবো যে এটা ঠিক নয়। আচ্ছা, কারণ আজকে আপনার কপাল ভালো ছিল তার জন্য ঘুরে এসেছেন। নৌকোর ওপরে থেকে যাবতীয় ব্যবসা করুক তাদের ঠিক আছে, বৈধ পাস নিয়ে করুক, হ্যাঁ, কিন্তু ওই নদীর নিচে লেবে কোনো ব্যবসা করাটা উচিত নয়। নৌকোর উপরে কি বাঘ ওঠে না? নৌকোর উপরে ওঠে না, নৌকোর উপরে হুট করে ওঠে না, নিচে নামলেই নেয়, নিচে নামলেই টার্গেট করে নেয়। আর নৌকোর উপরে উঠে অনেক রকমের ব্যবসা আছে, মাছ কাঁকড়া থেকে শুরু করে সব নৌকোর উপর থেকে ধরা যায়। আচ্ছা, মানে এটাই হচ্ছে আপনার লাইফে সব থেকে একটা মানে এরপরে আপনারা যদি যান তাহলে অনেকটা আপনাদের অনেকটা ভীতু, মানে যাওয়ারও খুব একটা মন নেই। আচ্ছা, কিন্তু তা সত্ত্বেও আমাদের হয়তো যেতে হবে, কারণ আমাদের তো জায়গা জমি নেই, আমাদের জীবিকাটা করে খেতে হবে। তবে হয় দেখা যাচ্ছে আমাদের যে যতটুকু সাহস ছিল তার থেকে হয়তো অনেক কমে গেছে, আর আমরা হয়তো অতটা হয়তো আর আমরা নিচে আর পাই দেবো না, এমন একটা পরিস্থিতি। মানে আপনার মা নাকি? হ্যাঁ, এটা আমার মা। আচ্ছা, মানে যে বাঘের যে রূপটা, মানে আপনি নিশ্চয়ই এসে বাড়িতে বলেছেন, তারপরে বাড়ির লোক কি বলতে চাইছে আপনাদেরকে? নদীতে যাওয়ার একদম নিষেধ করছে। তাহলে আপনার ফ্যামিলি বাচ্চা সব তো আছে একদম, তো মানে এর আগে এরকম বাঘের রূপ দেখেননি? না, বাঘের রূপ এর আগে দেখিনি। আমার বাবা তো আজ থেকে না বললেও 35 বছর আগে এই বাঘে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনার বাবাও? আমার বাবাও মারা গেছে বাঘে অ্যাক্সিডেন্টে। কিভাবে ঘটনাটা ঘটেছে? ওই নদীতে নেমে ওই কাঁকড়া ধরতে গিয়েছিল, আর বাঘ এসে চাপা দিয়েছে। কি নাম বাবা, কি নাম? আমার বাবার নাম বলরাম পাইক। বলরাম পাইক। কত বছর আগেকার ঘটনা হতে পারে? 35 প্রায় 38-40 বছর হবে। 38 বছর আগেকার ঘটনা। একাই গিয়েছিল? হ্যাঁ, আমার কাকার সঙ্গে, আমার বাবার সঙ্গে কাকা ছিল, আমার দিদি ছিল, আমার দাদুও ছিল। তখনই আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ডাবরহানা জঙ্গলে, ওই বাঘের অ্যাক্সিডেন্ট। বাঘের? হ্যাঁ, মানে অনেক আগেকার ঘটনা। অনেক আগেকার ঘটনা। তখন এত সরকারি পরিষেবা ছিল না, এবং তখন এত পার্টিরও পরিষেবা ছিল না, তখন কোনো কিছু সাহায্য সুযোগ আমরা পাইনি। 40 বছর আগে, মানে হ্যাঁ পাস দিত, হ্যাঁ পাস ছিল, কিন্তু এত সরকারি পরিষেবা ছিল না, কোনো এই তোমার এনজিও থেকে শুরু করে কোনো পরিষেবা নেই। বাবার যে বাঘ আক্রমণ হয়েছে, বডিটা কি ঘুরে নিয়ে আসা সম্ভব হয়েছে? না, বডি আনতে পারেনি। মানে বডি আনা সম্ভব হয়নি? না, বডি আনা সম্ভব হয়নি। পুরোটাই মানে যখন এখান থেকে লোক যায় তখন 2-3 ঘন্টার মধ্যে বডি শেষ। শেষ? হ্যাঁ,
শুধু দুটো পা ছিল বলে, কিন্তু এই বডিটা পুরো একদিন ভোর ভালো ছিল। একদিন পুরো বডি পড়েছিল। আচ্ছা, যে জায়গায় ঘটনাটা ঘটেছে ওটা কি জল মানে ওঠানামা করেছিল? না না, জল একদম শুকনোতে মানে বডি শুকনোতে নিয়ে চলে গেছে। আচ্ছা, আপনারা বাঘের জঙ্গলের ভিতরে প্রবেশ করেছেন, উনি ছিল বডি উদ্ধারের কাজে। আপনি বডি উদ্ধারে ছিলেন? কোনো সমস্যা নেই, বলুন না। বডি উদ্ধারের কাজে ছিল। আচ্ছা, আপনি বলুন না, কোনো সমস্যা নেই। আপনি তো এতে কোনো নেই, আপনার শুধু মানে ফ্রেশটাই নিয়েছি, কোনো বোঝা যাচ্ছে না। গ্রামের ছেলে, কাদামাটি কোনো ব্যাপার না। আপনি মানে ধানের কাজ করছিলেন তাই তো? তোলা মানে আবার খরাটি চাষের জন্য। তো দাদা নিজের হাতে তাপস হালদার তো, তাপস হালদারের বডি নিয়ে এসছে। তো দাদা হচ্ছে দাদার মালিক পক্ষ, নৌকো নিয়ে গিয়েছিল, কিছু করার নেই, এটাই হচ্ছে জীবিকা। ওনারা বডি উদ্ধারের কাজে, আর এনারা হচ্ছে বডি নিয়ে গেছিল। তাই একটু বলুন। দাদাও ছিল, দাদা দিয়ে বলুন না, আমি বলতে পারবো কিভাবে নিয়েছিলেন ওটাই বলুন, আর কিছু না। আরে ও ছিল তো, জানেন ওইটুকু ওই রকমই ব্যাপার, ওই ফ্রেশ ব্যাপার, মানে মিডিয়াও হয়েছে ওই একই ব্যাপার। ওই বাঘের বডিটা মানে হাতে করে নিয়ে সবাই এসছে, ওই টেনে নিয়ে জঙ্গলের ভেতর থেকে টেনে নিয়ে চলে আসা হয়েছে। তখন বাঘ ছিল না, মানে বোম বাস্টিং করা হয়েছে 4-5টা, ওরার পরে তবে বাঘটা সরেছে। ও বাঘ ছিল, দুদিন পরে বাঘ ছিল, একদিন পরের দিন বাঘ ছিল, একদম বডির কাছেই বাঘ ছিল মুনে। আচ্ছা, বোম ফাটাতে 5টা বোম ফাটানোর পরে তবে বাঘটা সরে যায়। সরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মিনিমাম 10টা মতো মশাল ব্যবহার করি। আচ্ছা, মশাল, প্রত্যেকের হাতে মশাল, এবং টাইগার টিম সঙ্গে ছিল। থাকার পরে সে তো বিশাল হুঙ্কার দেওয়া হচ্ছে, কতগুলো লোকের কলরব, 100-150 মানুষের, তখনই সরেছে বাঘটা। তারপরে একদম 2 মিনিটের মধ্যে বডি টেনে নিয়ে এসে নৌকোয় তোলা, মানে কাছাকাছি নৌকো ছিল। হ্যাঁ, একদম তাড়াতাড়ি করে টেনে নিয়ে আসার পরে তোমার ছিল, থানার বড়বাবু ছিল লঞ্চে, একদম সঙ্গে সঙ্গে বডির সঙ্গে চলে এলো বাবু, এসে পোস্টমর্টমে পাঠিয়ে দিল। তার মানে আপনাদের মানে বডিটাও পেয়েছেন, সেটাও ভাগ্যের? হ্যাঁ, বডিটাও পেয়েছি, ভাগ্যের ব্যাপার যে একদিন ভোর বডিটা ছিল। আচ্ছা, এবং তার মুখের ফ্রেশটাও ছিল, এই বডিটা কিছুটা খেয়েছে, টোটালি ছিল। মানে যেখান থেকে টেনে নিয়ে গেছিল ওখানেই কাছাকাছি ছিল না? একদম কাছাকাছি, যেখান থেকে অ্যাক্সিডেন্ট সেখান থেকে 5-7 ফুট দূরে নিয়ে গেছে। বেশি দূরে নিয়ে যায়নি? সেখানেই বসে বসে খাচ্ছে, সেখানে মুনেও ছিল বাঘটা। ওরা এমনিতেই যে কোনো মানে পেলে ওরা থাকে, ছেড়ে যায় না, কাছাকাছি থাকে। ওরা কি মানে জ্যান্ত জিনিস খেতে ভালোবাসে, না মরে গেলে 2-3 দিন 4 দিন 5 দিন 10 দিন? ওরা পচা মাছটা, পচা ওই তোমার বোরা হরিণ এগুলো খায়, বোরা ফোরা ধরেও খেয়ে নেয়। হ্যাঁ, বোরা ফোরাও ধরে খায়। এবারে ওরা যেখানে যেখানে থাকে ডাক মারে, হুঙ্কার দেয়, সেই সব পাইক আর মৃত্যুঞ্জয় ভূঁইয়া, বুঝতে পেরেছো তো? এই প্রথমে হচ্ছে গোপাল পাইক, হ্যাঁ মাঝি, তারপরে হচ্ছে তাপস হালদার, তারপরে মৃত্যুঞ্জয় ভূঁইয়া, এটা বিএলসির মালিক মৃত্যুঞ্জয় ভূঁইয়া। তারপরে একজন আছে আমার ভাই নেপাল পাইক। আচ্ছা, এনারা আছে পাস ছিল, এই ডেট ছিল, এই ডেটে পাস কাটা। এটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দিয়ে দেয় তাই তো? ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দেয়। কত টাকা পেমেন্ট করতে হয়? পেমেন্ট কোনো টাকা পয়সা নেয়নি, কোনো পেমেন্ট করতে হয়? টাকা পয়সা কোনো পেমেন্ট করতে হয় না? না, মানে এটাই হচ্ছে আপনাদের মানে সুবিধা, হাতিয়ার হিসাবে কাজ করেছে মানে বাঁচার ক্ষেত্রে। এটা শুনুন, এটা হচ্ছে এই 4 জনের নাম আছে, 4 জন জায়গায় কিন্তু 5 জন এখানে কিন্তু আসবে না, অন্য কেউ যেতে পারবে না, যাবে না, এই 4 জনই থাকবে, বুঝতে পারলে? আচ্ছা, তো এটা হচ্ছে আপনাদের নৌকার কাগজ। এটা ইনি কি আপনার বাবা? না, ওনার কাছ থেকে পাসটা আমি নিয়ে চালাচ্ছি, উনি যেতে পারেনি, বয়স হয়ে গেছে তো। আচ্ছা, ওনার বিএলসিটা নিয়ে আমি চালাচ্ছি, এরকমও হয়। তো দেখতে পেলেন এনার কাগজপত্র সব কিছু ঠিক আছে, তার জন্য এনার কোনো অসুবিধা হয়নি। তো যেহেতু সুন্দরবনের প্রত্যেকটা মানুষের জীবিকা হচ্ছে মাছ কাঁকড়া ধরা, মাছ কাঁকড়া, মধু সংগ্রহ, এইসব করে কিন্তু জীবনযাপন করেন। আচ্ছা, আপনারা যে বেরিয়ে যান 8-10 দিনের জন্য বেরিয়ে যেতেন তো? হ্যাঁ, 8 দিন 10 দিন। আর ওই দিন 3 দিনে ঘুরে আসতে হয়েছে? 3 দিনে ঘুরে আসতে হয়েছে। আচ্ছা, মানে এর আগে কি তাপস হালদার আপনাদের সঙ্গে গিয়েছে? হ্যাঁ, আমার নৌকোয় 4-5 বছরে আছে। 5 বছর? হ্যাঁ। আর এই বছরই ঘটনাটা ঘটে গেছে? ঘটনা ঘটেছে, আমার নৌকোয় 5 বছরে উনি ছিল। না বাবা, আর গভীর জঙ্গলে পাঠাবার আমার একদম ইচ্ছা নেই। আমার বাচ্চারা ফাঁকে মাঠে গিয়ে খাটাখাটি। শুনলাম আপনার স্বামীও তো বাঘের আক্রমণে মারা গেছে। মানে ঠাকুমার যিনি ছিলেন মানে স্বামী, ওনারকেও বাঘ আক্রমণ করে উনিও মারা গেছে, 30-35 বছর আগেকার কথা। তো ঠিক আছে, মানে আপনি যে ঘটনাটা বললেন পুরো ঘটনাটা আমরা শুনলাম।
তো এখন যে মানে তাপস হালদার ওনার বাড়িটা কোন দিকটা? এই দিকটা? হ্যাঁ এই দিকটা গেলে ওই তোমার মোড়ে গেলে বলে দেবে তাপস হালদারের বাড়িটা। আচ্ছা, ওনার বাড়িতে এখন কে কে আছে? ওনার ছেলে আছে আর ছেলে কত বড় ছেলে? ছেলের বয়স 22-24 বছর। এই মুহূর্তে তাপস হালদার যে আচ্ছা ওটা সামনে ওদের বাড়ি এখানেই আসছি। আচ্ছা, ওই যে অ্যালভেস্টারের আপনার কে হয়? আমার সেজো ছেলে। আপনার সেজো ছেলে? তাপস হালদারের মা? হ্যাঁ। আচ্ছা, এনার সেজো ছেলে বাঘের আক্রমণে মৃত্যু ঘটেছে। মর্মান্তিক একটা ঘটনা। বাবারে যাবে না বলে ছেলে রে। তো আপনার ছেলে কি মানে কি রোগে আক্রান্ত ছিল না? রোগ মানে না, ছেলের রোগ আছে। ছেলের আচ্ছা, ছেলের রোগ আছে। তাপস হালদারের কোনো সমস্যা ছিল না? না। এর আগে কি প্রচুরবার অনেকবার গেছে কে জঙ্গলে? হ্যাঁ, ও ছোটবেলা থেকে। হ্যাঁ, থ্যালাসেমিয়া রোগ ছোটবেলা পেটেতে হয়েছে যার রোগ। ও ননু কথা বলেনি তো, কাকার কথা। ও ছোটবেলাতে জঙ্গলে গিয়েছে। না, ওনার কি রোগ ছিল? রোগ না, ছোটবেলাতে গাং খাটতে নাকি? হ্যাঁ, জঙ্গলে খাটতে। ছোটবেলাতে আমার শ্বশুর আর সেচকা আর বড় যেটা ছোটবেলাতে খুব ছোটবেলাতে জঙ্গলে। না, আমাদের ভোট হবে না। আপনার কে হয়? আমি বৌমা হই ওনার। আচ্ছা, বংশের বড় বৌমা। আপনারা কি এর আগে কোনোদিন বাধা দিয়েছেন যাওয়ার জন্য? না না, ওই ইনকাম করে খায় আর বাধা দিয়ে কি হবে? আচ্ছা, ওনার ফ্যামিলি কি উনি ইনকাম করে? না, উনি ইনকাম করে। ছেলের অসুখ দেখায় আর ঘরে সংসার চলে। ছেলেটা অসুস্থ তাই তো? আচ্ছা, একটাই ছেলে? একটা ছেলে, দুটো মেয়ে। দুটো মেয়ে। আপনার ছেলেকে কি কোনোদিন বারণ করেননি ঠাকুমা? আপনার ছেলেকে কি কোনোদিন বারণ করেননি যে এরকম জঙ্গলে বারণ বলতে বাবা, ও ছোটবেলাতে ওর ভাইরা সব জঙ্গল কি করবে, জমি জায়গা নেই, কি করবে বল দিনি, ওই জঙ্গল খেটে খায়। সেদিন ওই পায়খানা ঘর করবে বলে ইট টিট পড়েছে, পায়ে ইট পড়েছে, বলতে যে আমি যাবো নি। আলে বা তারপর তোর গি খাই, তারপর ও শালারা কি শুনবে? আর সত্যি গোপাল আর কথা বলেন আমার সঙ্গে। আমি ওইখানে বসে আছি, আমার সঙ্গে কথা বলেনি। তা আমি তবু ওর বলতে তোর ঘি খায়নি। ও বলতে যে কচিটা বলতে যে বলছে তুমি কি বলতেছো? আমি বলি তোর দাদার পায়ে ব্যথা, ও যেতে পারবে না। তা বলে ও শুধু খালি দাঁড়িয়ে থাকবে আমাদের কাছে, দাঁড়িয়ে থাকবে, কিছু কাজ করতে হবে? হ্যাঁ, কোনো কাজ করতে হবে না, শুধু খালি আমাদের কাছে দাঁড়িয়ে থাকবে। ওই দাঁড়িয়ে থাকবে বলে ওই নিয়ে গেছে। আমরা কি করে জানবো যে এরম দিয়ে আসবে? চেয়েছিল ওর ভাই। আচ্ছা, যে জানো বাবা দিয়েছে ওর টাকা পয়সা এখন পাইছে না? কোনো না, যে বাড়িতে ঘটনাটা ঘটছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, এরকম যে একটা বিশাল বড় ঘটনা ঘটলো, আপনার ভাই তো? না দাদা ভাই। তো সরকার থেকে আপনারা কত টাকা কি পেয়েছেন সুযোগ সুবিধা? এখন কোনো পাওয়া যায়নি, ওই কাগজটা না আসা পর্যন্ত, কোর্ট মাস্টার কাগজ না আসা পর্যন্ত পাওয়া যাবে না। আচ্ছা, সরকার থেকে কথা হয়েছে? হ্যাঁ, সরকার থেকে কথা হয়েছে, অনুদান দেবে বলেছে তাই তো? আচ্ছা, এমনিতে আর এনজিও ফেনজিও থেকে কত টাকা? এনজিও ফেনজিওতে এসেছে, তারা ওই ভরসা দিয়ে গিয়েছে আমরা কতটা কি করতে পারি। আচ্ছা, এই বলে ভরসা দিয়ে গেছে। ছেলের দিকে আমরা নজর করি, ফ্যামিলির দিকে। ওনার কি ছেলে নাকি? আচ্ছা, ছেলে অসুস্থ? হ্যাঁ, কোনো কাজকর্ম কিছু করতে পারে না। আচ্ছা, আমি এই ভাইকে মনে হয় কোথাও দেখছি। আমি কথা বলতে বাবা দেখেছি, মনে হয় ডাক্তারের কাজে নিয়ে গেছিল। আচ্ছা দেখছি। আচ্ছা, এখন তাহলে কোনো পয়সা কুড়ি কিছু পাওনি তাই তো? না না। আচ্ছা, যেই বাড়ি ধরো একটা পয়সা আসলে সেটা কার অ্যাকাউন্টে আসবে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে এসো একটু। অ্যাকাউন্ট বইটা দেখালে যতটুকু যদি কিছু দেওয়া যায়। তোমার বাবা তাই তো? মানে এমন একটা প্রতিষ্ঠান যে কিছু বলার নেই। আর কাকিমা অবস্থা খুব একটা এখন ভালো না তাই তো? তোমার মা? হ্যাঁ হ্যাঁ, কিছুদিন আগেই কাজ হয়েছে তাই তো? কাজ হয়ে গেছে। পোস্টমর্টম রিপোর্ট কবে আসবে বলেছে? এক সপ্তাহ ডেট দিয়েছে। আচ্ছা, যোগাযোগ হচ্ছে যাওয়ার জন্য সেখানটা। আর দুটো মেয়ে কি বিয়ে হয়ে গেছে? না, একটা পাগলি, একটা মাথা ঠিক মতন আছে। আর ফ্যামিলিটাও খুব একদম হাইফাই ফ্যামিলি না, মধ্যবিত্ত একদম গরিব ফ্যামিলি থেকে জীবনযাপন মাছ কাঁকড়া ধরেই। ছেলেটাও অসুস্থ মনে হচ্ছে, তোমার থ্যালাসেমিয়া আছে তাই তো? রক্ত দিতে হয়, অসুস্থ খুব তাই না? কথা বলতে পারিস না? আচ্ছা আচ্ছা, মানে মাসে মাসে দুবার একবার করে রক্ত দিতেই হয়তো, ব্লাড দিতেই হয়। ছেলেটাও অসুস্থ। আর হ্যাঁ হ্যাঁ,
মানে উনি যে ইনকাম করতো কি ওই নদী খালে কি ইনকাম প্রচুর করতো? ওই নদী খালে ইনকাম করে ছেলেকে দেখাতো, এমনি সংসারটা নির্ভর কারণ করতো। ও তো খুব রিস্কের কাজ তো। ওই যে ঘরটা, তাই তো? হ্যাঁ, এই মাটির ঘরটা, ওই যে পাকার ঘরটা নতুন বেঁধেছে, তাই তো? অনেক দিন বাদে ওই সরকারতে দিয়েছিল, তাহলে সেই কিছু না সরকারতে দিয়েছে কিছু টাকা ঘুরতে। এরকম ফ্যামিলিতে কি বাঘের ঘটনা কি ঘটেছে নাকি না আপনাদের ফ্যামিলি প্রথম? 2016 সালে কোনো আপনিও কি জান? অ্যাপসে কাজ করছিলেন? আমি তো এই নদী ছিলাম, আমি ছিলাম ঘরের লোক, আমার ভাই ছিল অন্য লোক। ও আপনিও যান? মানে এরকম সম্মুখীন হয়েছেন সবাই? সবাই যায়। নৌকো আছে নাকি আপনাদের? এরকম সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, এরকম সামনাসামনি হয়েছে, টার্গেট হয়েছে। টার্গেট হয়েছেন, দেখেছেন বাঘ? হ্যাঁ, বাবা ছোটবেলায় কারবার করতেছি নদী, ছোটবেলায় কারবার হচ্ছে। মানে ভয় নেই যে এরকম যে বাঘ যে ভয় মার উপরে নির্ভর, এটাই করে সংসার, আর এতেই আমাদের সংসার নির্ভর করে না, এটাই করে জীবন যাপন করে, সংসার চলে, রোজগার, খাওয়া দাওয়া সবকিছু। তো এখন তো আপনাদের মনে হয় জঙ্গল বন্ধ, মানে আপনারা যান মানে হয়তো 15 দিন 1 মাস যাবেন না তো? 2 মাসের মতন বন্ধ। 2 মাসই বন্ধ? ভয়, একটা নিজেদের একটা আতঙ্ক। যে ঘটনাটা ঘটেছে এই জঙ্গলে না? না, ওই বনি ক্যাম্পের সাইডে। আচ্ছা, সিঁদুরকোটা জঙ্গলে ওটা নাম। তো এখন তো এইসব জঙ্গল থেকে তো বাঘ পেরিয়ে চলে আসে? হ্যাঁ, শীতের সময় পেরে। আচ্ছা, এবার ফরেস্টারে বললে ফরেস্টার এসে ইয়ে করে। না চলে যাও, তুমি চলে যাও, তুমি অসুস্থ আছো। জিরোসটা দাও, জিরোসটা। আপনার স্বামীর নাম কি বলুন? তাপস হালদার। তো আপনারা সপ্তাহেক আগে অবশ্যই শুনেছেন, খবরে দেখেছেন যে সুন্দরবনের মইপিটের নাগেনাবাদ এলাকায় তাপস হালদার নামে একজন ব্যক্তি, উনি কিন্তু মৎস্য শিকারের জন্য কিংবা মাছ কাঁকড়া ধরার জন্য জঙ্গলে গিয়েছিল। তো অবশ্যই ওনার কিছু একটা ভুলের কারণে কিংবা হয়তো জঙ্গলে গিয়েছে, ওটা রিস্কের ব্যাপার, তো ওনাকে বাঘ আক্রমণ করে এবং সঙ্গে 3 জন ছিল, তাপস হালদারকে নিয়ে 3 জন। তো একজনকে বাঘ আক্রমণ করে এবং তার বডি হচ্ছে একদিন পরে নিয়ে এসে সৎকার্য সম্পূর্ণ করে। আর এনার স্ত্রী দেখুন। তো আপনার নাম কি? পার্বতী হালদার। আপনাদের কাছে একটা অনুরোধ, যে ভিডিওগুলো দেখছেন ভিডিও মানুষগুলো যারা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, এনার ছেলে, আপনার নাম কি ভাই? বিষ্ণুপদ হালদার। ইনি কিন্তু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। এনার কিন্তু প্রতি মাসে রক্ত দিতে হয়। এনার 2টো মেয়ে আছে, একটা মেয়ে হচ্ছে অ্যাবনর্মাল, একটু মানে মাথার সমস্যা আছে। তো আপনাদের কাছে একটা অনুরোধ, এই যে অ্যাকাউন্ট নাম্বারটা দেখুন দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া আছে 358815494140 অ্যাকাউন্ট নাম্বারটা দেখুন। আর এখানে অ্যাকাউন্ট হোল্ডার নামও আছে। তো আচ্ছা, আপনার নামটা একবার বলুন। পার্বতী হালদার, আর দেখুন নিচে তাপস হালদার। অবশ্যই এই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা যে সহৃদয় মানুষ আছেন, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা কিছু হলে সাহায্য করুন। কারণ অনেক জায়গায় অনেক টাকা নষ্ট করেন, অনেক খরচা করেন, অনেক কিছু করেন, কিন্তু এনাদের মুখ চেয়ে, এনাদের অবস্থা দেখে আপনারা যতটুকু পারেন সাহায্য করুন। আমাদের মানে সামর্থ্য অনুযায়ী এনাদেরকে আমি যতটা সামর্থ্য করার আমি এটা এনাদের ব্যাংকে দিয়ে দেবো। তো আপনারাও এরকম একটা যে ঘটনা ঘটে গেছে, এনাদের পরিবারের মুখ চেয়ে আপনারা কিছু হলেও সাহায্য করুন। একমাত্র মানুষ ছিল, রোজগারের একমাত্র মানুষ ছিল। এবার কিভাবে এনাদের পরিবার চলবে সেটাও একটা মানে ভাববার বিষয়। আর সরকার থেকে কিছু অনুদান পেয়েছেন? এখন দেয়নি, হবে। আচ্ছা, একটু দেরি হবে হয়তো। অবশ্যই মানে এমনি এমএলএ কিংবা এসে সব এসে আপনার কথা বলে গেছে তো? আচ্ছা, তাহলে নিশ্চয়ই সরকার থেকে কিছু স্টেপ নেবে, আপনাদের দেবে অবশ্যই। আর আমাদের এই যে ভিডিও করলাম, যত মানুষ দেখবে তারা যত সাহায্য করবে তাদের আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেবে, ঠিক আছে? আমরাও আপনাদের অ্যাকাউন্টে যতটা পারবো দিয়ে দেবো, কিংবা বিভিন্ন যে এনজিও যেগুলো থাকে তাদেরকে আমরা এই ভিডিওটা পাঠাবো, তারা এসে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। কারণ এই যে ঘটনা ঘটেছে, এটা হচ্ছে সুন্দরবনে খুব একটা খারাপ ঘটনা ঘটেছে। কারণ এই যে বাঘ আর মানুষের যে একটা মৃত্যু, এটা মানে ভাবা যায় না, অনেকটা
কষ্টদায়ক, কারণ সুন্দরবনের মানুষেরা এইভাবে মানে পেটের জন্য জীবনদান দিতে হয়। তো আপনাকে সান্ত্বনা দেওয়ার মতন আমার কিছুই নেই, মানে যা ঘটনা ঘটে গেছে আর কিছু বলার নেই। এটুকু বলবো আপনার ছেলেকে কিংবা আপনার ফ্যামিলিকে আপনি একটু সাবধানে নিজের খেয়ালে রাখবেন, যা হওয়ার তো ঘটে গেছে। ছোট ভাই যাবে বলেছিল, বলে যেতে হবে না। কি ছিল বলছিল? না ওই যে যাদের নৌকো চালাচ্ছিল এই হচ্ছে নৌকো চালকদার। মাঝি ছিল। যখন একে আঘাত করে ওদের ডেকেছিল দুই ভাই যে তোরা চলে আয়, আমাকে আঘাত করেছে। ছোটটা যাবে বলেছিল, বড়টা বলে ও শালা মরে মরুক, তো যেতে হবে না, পালিয়ে আয় বলে ওই পালিয়ে চলে গেছে। আর সাইডে নৌকো ছিল তাদেরও কিছু, তারা জিজ্ঞেস করছে তো তাদের বলেনি যে এরকম ক্ষতি হয়েছে বলে। বেলা 1টার দিকে ঘটনা হয়েছে, ওরা আসতেছে সন্ধ্যে 4টের দিকে ঘরে আসতেছে। ইঞ্জিন নৌকা তো? হ্যাঁ ইঞ্জিন নৌকো। যে জিজ্ঞেস করতে বলে মেশিন খারাপ হয়ে গেছে, কিন্তু মেশিন খারাপ হয়নি। আচ্ছা। আর সাইডে নৌকো টৌকো সব আছে, তারা জিজ্ঞাসা করছে বলে ও নিচে মেশিন নিয়ে সাইজ করতেছে। বলে তোরা 3 জন গেছি, আরেকজন কই? বলে সে নৌকোর খোলে মেশিন সাইজ করতেছে আর আমরা 2 জন ফাঁকা আছি। কত বড় নৌকা? 18-19 সাল। এইখানে নৌকা আছে? নদীর পারে না? কিছুই মূল্য না, এটা জাস্ট এটা ভালো থাকবে, কিছু না আমার এমনি নরমালি, এটা জাস্ট এটা কিছু মূল্য না। দিলাম আমাদের কাছে মানে ভিডিও করা, এটাও কেটে দেবো, ভিডিওতে দেবো না। কান্নাকাটি করে আর কি হবে, যাই হোক করে লাভ নেই। এইটা ঘটনা মানে মর্মান্তিক ঘটনা একটা। আমরা কিন্তু অনেক দূর থেকে আসি, কথাটা শোনার পরে দেখে আসি। সত্যরঞ্জন হালদার মানে তাপস হালদারের দাদা। তো এনার মুখ থেকে আপনারা শুনবেন যে কি ঘটনা ঘটেছে, এবং ওনার বডি কিন্তু আনতে গিয়েছিল ওই দাদা। তো দাদা আপনি বলুন। আমি থাকি আমার নৌকোয়, আমার ভাই থাকে অন্য লোকের নৌকোয়, মানে গোপাল পাইকের নৌকোয়। শুক্রবার 6:30টার দিকে আমার কাছে ফোন যায় যে তোমার দাদাকে পাওয়া যায়নি, এই ভাইকে পাওয়া যায়নি। আমি দেখি আমার ভাই তো এরম করে যেতে পারে না। আমার তখন অন্য ধারণা একটা হয়ে গেল যে আমার ভাই যাওয়ার নয়। তারপর সেই রাত্রে আমি সেই নদীতে থাকলাম। আমি ঘরে ফোন করলাম যে আমি আর বাড়ি যাব না, ডাইরেক্ট সকালবেলা আমার ভাই যেখানে পড়েছে আমি সেখানে যাব বলে আমি সেখানে চলে গেছি। দেখি না ফরেস্টার এসে বসে আছে। ফরেস্টার ডাকলো, বলে লঞ্চ আসতেছে, কোস্টাল থানার পুলিশ আসতে, এখন যাওয়ার দরকার। তারপর আমার দেশে থেকে বোট ভরা হয়ে নৌকো গেল, যেতে সেখানে সাহেব গেল, যেতে সেখানে বোম মারা হলো। বোম মারার সঙ্গে সঙ্গে বাঘ বসেছিল। আচ্ছা ঠাকুমা আপনি এখানে এসে বসুন আপনার ছেলের পাশে। ডেড বডি 2 হাত দূরে আছে, ও 2 হাত দূরেতে সরে এসে বসে আছে। বাঘ বসেছিল তখন? আচ্ছা। ফরেস্টার বোম মারার সঙ্গে সঙ্গে ও ছুট মেরেছে, ছুট মেরে পালাচ্ছিল। ওই সাইডে আর ফরেস্টারে আর একটা বোট ছিল, তাদের লোক ছিল হাঁকাহাঁকি করতে, আবার অন্য সাইডে চলে গেল। পারপাত 7টা বোম ফেলা হয়। আচ্ছা। বোম ফেলতে তারপরে ওই টাইগার টিম ছিল ফরেস্টারে, সব লাভা হলো। লেবে গিয়ে দেখলাম যে সদ্য বাঘ ছুটে চলে গেছে। আমি তখন তাদের বললাম এই যে বাঘটা ছুটে চলে গেছে, তাহলে বডি এইখানে আছে বলে ওই বগড়া গাছ মেরে টেরে সব যা হচ্ছে, যেতে যেতে একটা লাল গামছা দেখতে পাই। সেই লৌকুর মালিকের বলতে আমরা আমার ভাইয়ের মাথায় কি লাল গামছা ছিল? বলে হ্যাঁ। আমি তাহলে বডি এখানে আছে বলে ওখান থেকে আরো 2 হাত সরে যাই সামনের দিকে, যেতে গিয়ে দেখি পা আছে দক্ষিণ দিকে, মাথা উত্তর দিকে করে পড়ে আছে, রক্তাক্ত অবস্থা, রক্তাক্ত অবস্থা। মানে এখান থেকে এটা খেয়েছে, আর পুরুষ অঙ্গটা খেয়ে নিয়েছে, আর এই বাঁ হাতটা খেয়ে নিয়েছে, আর এই বাঁ দিকের এইটা ফালা করে দিয়েছে একেবারে, মানে হাত দিয়ে নখ মেরে চেলা করে দিয়েছে। তারপরে এই মাথাটা আছে একটু চামড়া এর সঙ্গে সেট হয়ে আছে, মানে এটা গোটাটা এই পর্যন্ত খেয়ে নিয়ে আর ওই সাইডে বসেছি। আচ্ছা। তারপরে গিয়ে ওই নিয়ে আসা হলে আর নৌকোতে তুলে নিয়ে এই জায়গায় তুলে নিয়ে আবার ওই থানায় গাড়ি এসে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতাল থেকে কুলতুলি থানায় গেল, থানায় থেকে তার পরের দিনকার মমিনপুরে নিয়ে যাওয়া হলো। আচ্ছা। তার বডি এসছে এখানে? হ্যাঁ নিশ্চয়ই বাড়িতে এসেছিল, বাড়িতে এনে দাওয়া করা আছে। কতদিন পরে? 2-3 দিন পরে? 2 দিন পরে। মানে জঙ্গলে একদিন কেটে গেছে, থানায় একদিন কেটে গেছে, তারপরের দিনকার ওই 3 দিনের মাথায় রাত 1টার দিকে বাড়িতে নিয়ে আসে। অনেক তো একটা ভয়ঙ্কর ঘটনা, অনেক ভয়ঙ্কর ঘটনা। ভয়ঙ্কর যেরকম কষ্ট সেরকম একটা মানুষ। বাঘ মানে যখন মানে আপনারা গিয়েছিলেন জঙ্গলের ভিতরে,
ওই বডিটা খাচ্ছিল বাঘ? না খায়নি, ও সরে বসেছিল। যেতে ও পালিয়ে গেছে? বোম মারতে হয়েছে, 7টা বোম মেরেছিল অফিস থেকে, পালিয়ে গেছে আর কি। তারপরে ওই পালিয়ে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে তখন ওই লোকজন সব লাভা হয়েছিল। ওরা ছাড়াতে পারতো, ওকে ডেকেছিল, ও যায়নি। বলছে কোনো আওয়াজ করেনি, বলছে সব আওয়াজ করেছে, আসলে ওরা যায়নি। বলছে কোনো আওয়াজ নেই, জাস্ট ধরেছে, ডেড হয়ে গেছে। না এরকম কি অভিজ্ঞতা আছে যে মানে বাঘ ধরার সঙ্গে সঙ্গে মরে যায়? হাত দিয়ে কুস্তি, এই যে বাঁহাতটা খেয়ে নেছে তো, কুস্তি করেছে, ওদের ডাকতে যে তোরা চলে আয়। একটু শুনে নি। তারপরে একটা দুপুরে একটাই ধরেছে, আর 8টা তোমাদের বেঁচে ছিল, রাত 8টা অবধি বেঁচে ছিল। কি করে বুঝলেন? রিপোর্টে শোনা গেল তো। আচ্ছা, মানে হার্টবিটটা আর কি যখন থেকে, তারপরে রিপোর্টে ধরা পড়েছে। ওরা যদি ওইখানে ফোন করে ডাকতো, ওখানে ফোন করে যদি ডাকতো, আর যে সাইডে লোক ছিল তাদের যদি বলতো, ভাই মরতো না, পঙ্গু হয়ে থাকতো, বেঁচে থাকতো, জীবনে বেঁচে থাকতো। ও সাইডে লোক আছে তো। আচ্ছা, তো বলছে পাশাপাশি মানে ওর সঙ্গে কি বাঘের সঙ্গে মারামারি করেছে? আমার ওই ভাই তো, হ্যাঁ লড়াই করেছে, ওই বাঁহাতটা কেটে খেয়ে নিয়েছে। এইভাবে লড়াই করেছে, এইভাবে ঢুকিয়ে দিতে, গাল হাঁ করতে, গালের মধ্যে ঢুকিয়ে দিতে, এই হাতে ইয়ে করেছে। ও লড়াই করতে যে, আর ওদের ডাকতে যে তোরা চলে আয়, আমাকে ধরেছে। বলছে ফার্স্ট চান্সেই ঘাট ধরেছে, বলে নাকি কোনো ফালতু কথা। ঘাড়ে কি কোনো ছিল, বসানো ছিল? বলছে না, ঘাটটা খেয়ে নিয়েছে। লাস্টে ওই না পেরে ঘাট ছিল, হাতটা একটাইতে ধরেছে, তাহলে কত কুস্তি করেছে। মানে অনেক যন্ত্রণায় মৃত্যু। পারলে ওরা যদি সঙ্গে সঙ্গে লোকজন নিয়ে কতটা ছাড়াছাড়ি, কিন্তু ওরা যে বলছে কথাটা আমি শুনলাম, বলছে যেখানে ধরেছিল সেখান থেকে 7 ফুট দূরে নিয়ে গেছে। তার মানে কি? কিচ্ছু না, সেখান থেকে ওই জোর 5 হাত দূরে, 5 হাত। তাহলে ওইখানে যদি ওরা নেমে করতো, লাভ হতো না। ওরা সঙ্গে সঙ্গে যদি বাড়ি করতো, সঙ্গে বাড়ি, 2 ভাই ঠান্ডার মাল তো দেখেছো। আচ্ছা, হ্যাঁ, সঙ্গে বাড়ি করলে দিব্যি আমার ভাই। ওরা বলছে আমরা কোন রকম প্রাণ নিয়ে বেঁচে চলে এসেছি, আমাদের উপর যদি আক্রমণ করে। ওদের কাছ থেকে 10 হাত দূরে নৌকোগুলো আছে, তাদেরও বন্ধু বলছে না। সব নৌকা আছে, তাদের তো বললে হতো, তারা তো জিজ্ঞেস করতে, তাদেরও কিছু বলে না, বলে নৌকো মেশিন ইয়ে করতে। ওখানেও মিথ্যে কথা বলেছে, ওখানেও মিথ্যে কথা বলেছে। আর যেসব সরকারি সাংবাদিক এসেছিল তাদের কাছেও মিথ্যে কথা বলেছে। মানে অরিজিনাল বাস্তব কথা কিন্তু ইনাদের কাছে এটা তো বলেনি। এইখানে বসে বসে জিজ্ঞেস করতে, তাই বলতে মেশিন চালিয়ে সবটাই মিথ্যে করে বলে নৌকোতে নিয়ে যেত। এ বাবা শোনো, যদি 10টা নোকের হাং মারতো, তাহলে 10টা নোক গিয়ে সব ছুটে ভর্তি হয়ে যেত। বাঘ ভয় পালিয়ে যেত, বেঁচে যেত ছিল না, বেঁচে যেত, আর সকলে ছেড়িয়ে আনতো রে বাবা, চোখে জল পুরো এনে মারি বাবা। ও আনবে না কেন, আমার তো ভাই হয়, তো আমার তো হচ্ছে নিজস্ব ভাই হয়। ও বাস্তবতা জালিয়াত করেছে। জালিয়াত বলতে কি, যে ওরা হচ্ছে সেইদাকে যখন হচ্ছে আক্রমণ করে, ওরা কিন্তু দেখেছে, দেখে মাত্র 2 ভাই কি কিন্তু সেইদার কাছে আর যায়নি। ওরা সঙ্গে ভয় কি আর যাই গো, আমার দেখা দরকার নেই, সেইদা কিন্তু জালিয়াত করে। সেইদা কিন্তু বাস্তব, ওই ভাই কিন্তু জালিয়াত করেছে। সেই জায়গাটা কিন্তু ওরা কিন্তু নৌকো তাড়াতাড়ি করে চলে গেছে, সঙ্গে সঙ্গে 2 ভাই নৌকো চলে গেছে। নৌকো সঙ্গে সঙ্গে গিয়ে মাত্র সঙ্গে 2 ভাই কি করলো, যে স্টার্ট করে দিয়েছে মেশিন দিয়ে, হচ্ছে ধার ধরে ধরে আসতে 2টো নৌকো আছে সেখানটায়, 2টো নৌকো। সেই জায়গাটা কিন্তু তাদের বললো না, তাদের কিন্তু 3 জন করে 6 জন আছে, তাদের কিন্তু কেউ কিচ্ছু বললো না। ওরা জিজ্ঞাসা করছে যে সেই জায়গাটা বলতে বলতে আমাদের গ্যাস সিট কেটে গেছে। আরে গ্যাস কেটে গেছে, একটা ভাইকে তুই ফেলে দিয়ে আসছিস কি করে? আমার শেষ দাগে সেই জায়গাটা তুই কি করে তুই চলে আসছিস, তোর কি করে জ্ঞান থাকে? আমি বলবো যে আমার এই ভাই পুরো একদম মিথ্যা কথা, জালিয়াত কথাও কিন্তু একদম ডাইরেক্ট বলেছে। আমার তো একই রক্ত ভাই, সেই যে যারা গিয়েছিল। হ্যাঁ, তাদের কে হয়? আমার তো জ্ঞাতি ভাই, আমার হচ্ছে নিজের কাকার ছেলে। ও আচ্ছা, নিজের কাকার ছেলে। মানে ওই কি নাম দুজন বলুন? ওই হচ্ছে গোপাল পাইক আর হচ্ছে নেপাল পাইক, দুজনের কাকার ছেলে আপনি? হ্যাঁ, আমি হচ্ছে আমার এই মা, আচ্ছা আমার হচ্ছে সেখানে কাকার ছেলে। ওই ওরা ভুলের জন্য প্রাণটা গেছে, বাস্তব কথা কিন্তু প্রাণ গেছে। ওরা কিন্তু 5-7 জন যদি ডাকতো, তাহলে সেদাকে বাস্তব কথা জানতো অবস্থায় মানে নিয়ে আসতে পারে।
যদি বা আক্রমণ করতো কি, যদি বা পঙ্গু হতো বেঁচে থাকতো জীবনে। কিন্তু জালিয়াত করেছে কিন্তু আমার এই দুটো ভাই। এটা কিন্তু একদম মনে হচ্ছে একদম বাস্তব কথা, এটা কিন্তু আমরা মিথ্যা কথা বলতে পারবো না। একদম একদম ধবসত্য, আমার নিজের রক্ত তো, আমরা জানি যে সেটা বাঁচত। আর সেইখান থেকে আমার এই ভাইদের সাথে কোনো কথাবার্তা এখনো বন্ধ হয়নি। আমার শেষদা যে তার হচ্ছে সেখানকার সাহস সাথী ছেলে, ঠিক আছে, সেই জায়গাটা তোরা লৌকো বসে আছিস, তোরা হচ্ছে সেখানে তাকে বলতে যে তুই ঢোলটা পাততে যা, কি তার হচ্ছে জালটা পাততে যা, তার তোরা দু ভাই তো যেতে পারতিস, তাকে লাভালি কেন? আচ্ছা, তোরা কিসের জন্য লাভালি? ওকে একাকে নামিয়ে দিয়েছে, বসে আছে, তারপর সেইটাকে পাড়ি দিয়েছে, তুই ওখানে মানে যা ঢোলটা পেতে দিয়ে যেই পড়েছে ওরা দেখতে পেয়েছে, দেখার সঙ্গে সঙ্গে তখন ওরা দু ভাই বলছে বলে আমরা আজকে লাভবো না। তার উপরে একটা কিন্তু নৌকা আছে, তার তিনজন বসে আছে নৌকা লোক, সেই খালে বসে আছে। কত দূর এইখান থেকে কত মিনিট 3 রাস্তা, মানে সেখানে বসে আছে। হাঁক মারলে মনে হয় সেই লোক মানে লৌকোটা মানে তার লোক শুনতে পায়, তিনজন আছে। তার পিছনে আবার সেই জায়গাটা তার হচ্ছে আবার একটা নৌকা আছে, তাদের কোনো কিচ্ছু বলেনি। তাহলে তুই ভাইকে তুই দিয়ে আসছিস, তাহলে এটা কি বলবো? তাহলে এটা হচ্ছে তুই তোর জোর করে তো দিয়ে আসছিস, তোর আমার এই দাদাকে তো জোর করে তুই দিয়ে আসছিস। সেইখান থেকে আমাদের এই ভাইদের সাথে কোনো কথাবার্তা, কোনো হচ্ছে কোনো আলোচনা কিচ্ছু হয়নি, আর কথাও বলেনি। ও শয়তানি করেছে আমার ওই যে গোপাল ভাই, তো যে এখন শয়তানি করেছে গোপাল আর নেপাল। বেঁচে যেত আমার শেষদা, বেঁচে নাকি রিপোর্ট বলছে নাকি রাত 8টা অবধি বেঁচে ছিল। হ্যাঁ, আমার শেষদা বাস্তব কথা বেঁচে ছিল। ওরা যদি হচ্ছে 5-7 জন গিয়ে তাড়া করতো ওই বাঘটা, বাস্তব কথা, কিন্তু শেষদাকে ছেড়ে দিয়ে মানে চলে যেত, ওরা ফিরে বাড়ি আসতো। ডাক্তারের অ্যাকচুয়ালি এটা কিভাবে মানে কাঁকড়া ধরতে গিয়েছিল তো, এটা কাঁকড়া কদিনের জন্য যায় কাঁকড়া ধরতে? ওই যেতে হয় আমাদের 4-5 দিন যাওয়া। কদিনে ঘুরে এসেছে ওরা? বাঘটা আক্রমণ করেছে কদিনে? ওই 3 দিনে। আর কাঁকড়া ধরার সিস্টেমটা কি, মানে প্রসেস কি, প্রসেসে কাঁকড়াটা ধরছে? জাল সিস্টেম। ওর নাম কি, মানে কি বলে ওটাকে? বেড়ি জাল না হোগা না কি বলে? জলে বসিয়ে দেয়, জলে বসিয়ে বলে যে পাতা হয়, দুটো মুখ থাকে, মানে কাঁকড়া ঢুকে যাবে কিন্তু বেরোতে পারবে না। ওইটা কি জঙ্গলের ভিতরে গিয়ে বসাতে গিয়েছিল? জঙ্গলের ভিতরে কি নৌকা যদি থাকে আমার হচ্ছে ওই ভাইবোর কাছে, আর এখানে যদি পাতে, তাহলে তারা নৌকায় বসা আছে, নৌকা থেকে আবার লাভলো তারা দু ভাই, যেই তার সেই তারকে যদি আক্রমণ করে, তার তোরা দুজনে এসে সেখানটা কি মানে হাঁক মারতে পারি না কি, সেখানটা তার ডাকতে পারি না, তারা ডাকছে না তো। মানে সেদিন বাড়ি চলে এসছে, তারা তো সেদিনকার বাড়ি চলে এসছে। কটার দিকে? ওটা 4টের দিকে, 4টে 4:30 দিকে যাইতে, সেটা 1:10 পড়েছে, 1:10 পড়েছে, 4টের দিকে চলে এসে আর ব্যাক করেনি সারাদিন? না, ব্যাক করেনি, উপরন্ত কারু বলেনি অসুবিধা। ওই আমাদের গায়ে মানুষ হয়, আমাদের ছেলেরা বাইরে যায়নি, ওই গায়ে আমাদের ওই জীবন প্যান সব ওই গায়ে। শেষদা বাস্তব কি মামি, ওরা যদি 8:30 পর্যন্ত বেঁচে আছে সবাই বলছে, তার সে উপরে মাদার ঢালিও আছে, প্লাস সেখানে বাসু প্রধানও আছে, তার সেই জায়গাটা তার হচ্ছে আর একটা নৌকা আছে, তার আবার জিজ্ঞাস করেছে। হ্যাঁ, মোহন হালদার দেখা তার ছেলেও সেখানে বলছিল ওই বিচারেতে। হ্যাঁ, তাহলে মিথ্যা কথাটা কে বলছে? তাহলে গোপাল আর নেপাল বলছে তো। তুই এইরকম জালিয়াত করলি। ওই জঙ্গলে কি আপনি গেছেন কোনোদিন? জঙ্গলে মানে জঙ্গলটা কেমন, মানে ওর ভিতরে কি মানে হেতাল বন নাকি? ওই হেতাল বন আছে, আর কিছু গোরান আর হচ্ছে গেমো টেমো আছে এইরকম। বাঘ কি চলাচল করলে দেখা যায় না? দেখা যায়, ঠিক আছে, তুমি দেখতে পাবেন। ও যে জায়গাতে গলে যাবে মানুষ সে জায়গাতে, কিন্তু ফাঁকা আছে। আমি জানতে গেছিলাম তো, ফাঁকা আছে। আমরা ওরা কাঁকড়া ধরি, আমরা মেয়ে ছেলেরা কাঁকড়া ধরি। ওখান থেকে ওই যেখানে ভাই পড়েছিল ওখান থেকে ওই 5 হাত গেলে পুরো ফাঁকা তো। আমি তো ওখানে তো ওখান থেকে আমার ভাই যেখানে পড়েছিল ওখান থেকে বড় নদী ফাঁকা, পুরো 5 হাত 5 গেলে ফাঁকা। মানে বডি বেশি দূর টেনে নিয়ে যায় নেমে, যদি আপনি ঠিক কথা বলছেন, নেমে যদি যেত 10 হাত 10 পা ডাং নিয়ে জঙ্গলের ভিতরে যদি যেত ছেড়ে দিত।
আশা করি বাঘেরও একটা ভয় থাকে তো। ওই মানুষটা রাতভর আছে তো তাকে খায়নি, তাহলে সে কিরকমই ছিল, ওই যখন বোম ফেলেছে তখন হাতটা ছেড়ে নিয়েছে, কিরকমই ছিল। আসলে এরা তো যায়নি বলে চালিয়েছে। কারণ অনেকে তো আপনাদের এখানে অনেক ঘটনা ঘটেছে, বাঘের হাত থেকে বেঁচে ফিরেছে, তো অনেক ঘটনা আছে তো। এও ফিরে আসছে, এও ফিরে আসতো। আমার সেইটা কিন্তু স্বেচ্ছা দিয়ে এসেছে। এই যে আমার যে গোপাল ভাই তো স্বেচ্ছা আমি দিয়ে এসেছি। সরকারি সাংবাদিকের কাছে তাই একই কথা বলেছে, তোমাদের কাছেও তাই বললো মিথ্যা কথা। এনারা খুঁজে খুঁজে ওই পা দিয়েছে তো। জিজ্ঞেস করে আমাদের বাড়ি। ওনার বয়স কত? কার? ওই তাপস হালদারের বয়সটা কত হবে? 50 হবে না। আপনার ভাই তো? আপনার ক ভাই? আমরা 6 ভাই। 6 ভাইয়ের মধ্যে একটা চলে গেল। আর সবাই আছে তখন? আর আপনার মা? আচ্ছা, ছোট ভাই ছিল উনি একদম না? সেজো। সবাই 6 ভাই কি সবাই কি মাছ কাঁকড়া? সব মাছ আমরা কি করে খাবো বাবা? চাই। আর একটা সানোটা কলকাতায় থাকে, সে নদীখাল বাইরে। আচ্ছা, সবার কি একটা একটা আলাদা আলাদা নৌকো আছে? ওই যে সেজো ভাই নৌকোটা ছিল না আর কি, ওই লোকের লোকই যেত। আর সবার নৌকো আছে? ওদের নৌকো যেত, ওরা ছাড়ে নৌকো চালাতে ভালো পারে বলে নৌকো। মাঝি এখান থেকে নৌকো সরিয়ে নিয়েছে। বডি কি আপনি আনতে গিয়েছিলেন? না, আমার মেয়েটা কিছু করতেই ওই যখন বাঘ কামড় মারে তবুও বেঁচে ছিল। ওরা গেলেও ভাই বেঁচে থাকতো, আসলে ওরা যায়নি। ওর ভাই যাবে বলেছিল, ওর ভাইকে বলেছে বলে শালা উঠে চলে, ও শালাকে খাক, ও শালাকে খাক যাসনি বলে ওই চলে গেছে। ওর কথা মনে আমি খেতে পারিনি, যেটা গেলে আমার ভাই বেঁচে যেত, পঙ্গু হয়ে থাকতো, বেঁচে থাকতো। বেঁচে থাকতো সঙ্গে সঙ্গে গেলে, হ্যাঁ সঙ্গে সঙ্গে গেলে বেঁচে থাকতো আমার ভাই। মানে রিপোর্টে তো পাওয়া যাচ্ছে 8 ঘন্টা, ওই 1টা থেকে বেলা 8টা পর্যন্ত। কতক্ষণ মানে যখন আক্রমণ করেছে তখন থেকে রাত্রি 8টা অবধি রিপোর্ট বলছে যে মানে আক্রমণের পরে বেঁচে ছিল। ছিল। তুমি চিন্তা করো মেজদার, বনি ক্যাম্প থেকে পড়েছে কাছাকাছি বনি ক্যাম্প, তাও বন্ধ বনি ক্যাম্পে খবর। বনি ক্যাম্প কত মানে মিনিট 15টাই হচ্ছে মানে মেশিন চালালে। ওরা যদি খবর দিত তাহলে ওরা সকলে ঝাঁপিয়ে দিত, বনি ক্যাম্পও চলে যেত, ওরাও চলে যেত, গুলি গেলা নিয়ে ওরাও চলে যেত, ওরাও চলে যেত রে বাবা, গুলি গেলা নিয়ে ওরা যেত। খবর দিত তাও ওখানে চলে যেত। যা বলেছে সব মিথ্যা কথা বলেছে, পুরো মিথ্যা কথা। আমার এই ভাই ফোন করতেছে, বলে কাকা আমার বাবাকে ওই দিত না, তোর বাবা হাল ধরে আছে না, বাবাকে আজ দেখ কথা বলি না, এখন দেওয়া যাবে না। ছেলে বলছিল আর কি, ওনার ছেলে বলছিল। হ্যাঁ, খবরটা পেয়ে বলে অন্য খবরটা এসেছে, ও বুঝতে পারে না, বলে আমার বাবার কাছে দাও, আমি বাবার সঙ্গে কথা বলি না, তোর বাবা মেশিন সারাচ্ছে, এখন দেওয়া যাবে না। আবার বলে হাল ধরে আছে। এখান থেকে আসতে তো মোটামুটি আধা ঘন্টা 45 মিনিটের রাস্তা, নাকি যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। ওই জায়গাটার নাম কি? ওই সিঁদুরকোটের দ্বীপ। ওটা সিঁদুরকোটের দ্বীপ। ওটা কি বাঘেরই এলাকা? পুরো ওপার বাঘ থাকে? পুরো বাঘ, ওপার সব বাঘ আছে। মানে এটা তো আজমলমারির জঙ্গল বলে নাকি? এই নদীটার নাম কি? ওই 20 নম্বরের ডাক। আচ্ছা, 120 যে লর্ড 120 100। আচ্ছা, মানে পুরো বাঘের এরিয়া, পুরো শীতের সময় এইসব জায়গায় আপনারা যান বলতে পাস থাকে তো অবশ্যই, কাঁকড়াটা ভালো পাওয়া যায়। শীতের সময় মানে আগের বছর তো মানে প্রচুর বাঘ পেরিয়েছিল তো, আমাদের এই লাইন পুরো পেরিয়েছিল। আবার তো এবছর তো বেশি পেরোবে। জাল ঘেরা ছিল, চলে গেছে। আক্রমণ করে না তো নৌকোতে? নৌকো কি ভয় পায়? নৌকোয় ভয় পায়, দূর থেকে একটু থাকে, নৌকো ভয় পায়। আমি এবং নৌকো যদি রাজি হয়ে যায়, ও তুলে নিল কার বাবার যত লোক থাকে, ঘটনা নৌকা থেকে তুলেছিল, তাকে তুলে নেবে সঙ্গে সঙ্গে এনেছিল। ওরা কি থাবা মেরে নিয়ে টেনে নিয়ে চলে যায়? তুমি 6-7 জন শুয়ে থাকবে, লোক যদি রাজি হয় হ্যাঁ যে আমাকে নেবে, অত লোকের মধ্যখান থেকে এসে তোমাকে নিয়ে আমাকে নিয়ে চলে যাবে, কেউ জানতে পারবে না। কি বল, এই ঘটনা হয়েছে? আমি জানি, জানতে পারবে না, লোকই ঘুরবে তা জানতে পারবে না। মানে কেমন, মানে বাঘের রূপটা কেমন হয়? তখন সরু হয়ে যাবে বাঘ, তার রূপ ধরার পরে মোটা হয়ে যাবে। কি ও দেখতে সলপেটা, হ্যাঁ যখন শিকারে হয়ে যাবে তো তখন ফুলে যায় না, একবার পুরো ঘাড় ফাড় সব কি ফুলে যায় নাকি? একবার ফুলে বিভীষিকার হয়ে যাবে।
ওর রূপ তখন আলাদা, মানে ওই চোখ ফোক কিংবা চোখ কিন্তু ওর ছোট। আচ্ছা, চোখ ছোট, আর এইখানে যে চোখের পাতায় যে সরু রেখা সাদা রেখা আছে, ওই চোখ যখন ঘুরবে লোক মনে করেছে যে ওর চোখ বড়, কিন্তু আমাদের নিজের চোখে দেখা চোখ ছোট। গোপ ফোপ কি মানে? হ্যাঁ, গোপ নাচায় প্রচুর, মানে এই যে রেখা চোখটা যখন ঘুরবে তো এই রেখাটা ঘুরবে তো তখন লোক মনে করছে চোখ বড়, কিন্তু না, চোখ ওর ছোট। মানে সামনাসামনি বাঘ দেখে একদম মানে অভ্যস্ত। এখন যেটা হচ্ছে কথা যে এখন কিছুদিন আপাতত জঙ্গলে না যাওয়া ভালো, আর এখন জঙ্গলে নামাটাও এখন মোটামুটি এখন না, ওই দ্বীপে এখন খুবই গরম, এখন ওই দ্বীপে এখন এক মাস নামতে পারবে না, কেউ নামতে পারবে না, কেউ নামতে পারবে না। এবার কেউ যদি মানে এই নিয়ম আছে কি? নিয়ম আছে, যে দ্বীপে পড়ে তার ওই একটা হয় গামছা, হ্যাঁ, চিহ্ন দিয়ে আসতে হবে, চিহ্ন দিয়ে আসতে হবে। ওই হাইল দিয়ে আসে নাকি বলে শুনি না, একটা ধজির উপরে ওই চাদর, চাল, এই যে বিড়ি টিড়ি খায় সেগুলো বেঁধে সেই খালের গোড়ায় দিয়ে আসা হয়। মানে একটা চিহ্ন, যদি এখানে একটা শিকার হয়েছে, আঘাত হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে একটা চিহ্ন দিয়ে থাকে। এক মাস মনমারা ওই দ্বীপে লাওয়া যাবে না, তাও একটা ছুঁচো হয়ে যায়। ও তো এখন ওর একটা নদীর একটা নিয়ম আছে, ও এখন পাগলের মতন ঘুরছে না, ও শিকার আধার নষ্ট হয়েছে। হ্যাঁ, ও পাগলের মতন ওই যা নিয়ে চলে এসেছি, হ্যাঁ, ও তো পাগলা হয়ে ঘুরতেছে, গর্জন, প্রচুর গর্জন, পাগলা হয়ে গেছে। যে শিকারটা নিয়ে চলে গেল, ও তো পাগলা হয়ে ঘুরবে। আর নিশ্চয়ই একা তো ছিল না, আরো? না, ও একা ছিল। ওর কি একাই থাকে? না না, ওরা জোড়া থাকে, একা ছিল বলে ভাইয়ের বডিটা পেয়েছি, কিন্তু নাহলে শেষ হয়ে যেত, নাহলে ওকে পেতাম না, ট্রেনই চলে যেত। না, হয়তো সেইভাবে বাঁচালে বাঁচতে পারতো। হ্যাঁ, বেঁচে যেত। আর ও তো ঘা করা হয় না বলে ও তো যেতে পারেনি না, চুপচাপ ওখানে খাচ্ছে, বসে আছে। হ্যাঁ, যদি আঘাত মানে করে তো এই তো খাল, ধর খালে থেকে জোর ওই সাইকেলটা পড়লো, খালটা বেশি বড় না বাবা, ছোট খাল। আচ্ছা, ও খালে আমরা এইখান থেকে খালে এই আর ওই সাইকেল ওই পন্দ টেনে নিয়ে গেছে, ছাড়া নিয়ে যায়নি। আচ্ছা, আর আমি তো গেছিলাম সেখানে ফাঁকা ফাঁকা আছে। হ্যাঁ, ওই ফাঁক দিয়ে গেলে ধর। শুকনো মাটিতে কাঁকড়া ধরার জন্য গেছিল, জল তো উঠেনি ওখানে। না, ওখানে যায়নি, ওই খালে ইয়ে করছে। আচ্ছা, করতে করতে ও কি বেখালে এসে ও ইয়ে করছে, কিন্তু আমার ভাই নিজে মাছ ধরাতে জিনিস বহ, আমার ভাই নিজে বহ, এই তো বুড়ি যে আমার বাড়িয়ে মা নিজে ওকে দিয়েছে। কোন জায়গায় দেখেছো ঠাকুর কাঁদতে? দেখেছো তোমরা? অত জায়গায় ঘুরতেছো তো, দাও ওই দরটা ইয়ে করে। এখন মধ্যে ঠাকুরের মুখ শুকনো হয়ে আছে, শুকনো যে কালো পড়ে গেছে ঠাকুরের মুখ, মা নিজে ওর দিয়েছে, দিতে ওই ঠাকুর মাকে তোলা হয়েছে, ও নিজে ওকে বিদ্যা দিয়েছে চালাবার জন্য। আচ্ছা আচ্ছা, মানে ভালো মাঝি চালাতে পারতো আর কি, অভিজ্ঞতা ছিল, বহদ্দার ছিল, বলেন না, অভিজ্ঞতা ছিল জঙ্গল সম্বন্ধে, জানতো সবকিছু, যে সবার আগে থাকে। বুঝা গেল তো, ওকে মা নিজে ওকে দিয়েছে চালাবার জন্য নদী। তাহলে মানে এখন পুরো জঙ্গল বন্ধ, আপনি তাহলে পুরো একদম নৌকো তুলে দিয়ে বাড়িতে চলে এসেছেন? ওই নৌকোটা কোথায়? এই আমার ছেলে দেখো, এই তোমার ছোট ছেলে? এই আমার ভাই, সেজে ভাই, এই আমার ভাই, এইটা মানে এই লোক তপন হালদার, তাপস হালদার। প্রথম থেকে শুনুন। বর্ণবী পূজার সময় কি অবস্থা হয় আপনি বলুন। বর্ণবী পূজার সময় এই যে তাপস হালদার যে মারা গেছে, তাকে দেখুন, যথেষ্ট বয়স জ্যেষ্ঠ, কথাগুলো ছিল ওর গায়ে যে চাদরটা, ওই চাদর করে দিয়ে আসা পাঁচজন করে লোক থাকে, তার জন্য জেনারেটর চলে, আর ডুবুরি থাকে, আর মানে আলিপুরের এই লোক নিজে থাকে। আমার বক্তব্য হচ্ছে এই যে জায়গাটা তো খুব ছোট, এবার লাখ লাখ লোক আসে, সেটাকে মেইনটেইন কি করে করা হয়? আমাদের ওই মানে নদীতে জমি থেকে ওখানে অনুষ্ঠান হয়, ওখানে সব দোকানদানি বসে। 2024-এ 12 তারিখে পোস্ট করেছিল, লোক আসে, সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। হ্যাঁ, বলছি ধরো আমরা কি একটা লট আসে, আবার বার করে দিই, আবার একটা লট, এইভাবে কি ব্যাপারটা হয়? মানে পূজার সময় সাংবাদিক আমার মাঝি আমাকে টোটাল ব্যাপারটা বললেন। এই নিজে একটা প্রশিক্ষণ মাঝি ছিল, তার প্রমাণ একটা সাংবাদিকের কাছে, এটা ভিডিও একটা, সেই ভিডিওটা আপনাদের শুনলাম। তাপস হালদার চেহারা, শরীর স্বাস্থ্য সবকিছুই ঠিক আছে, যথেষ্ট ক্ষমতাশালী লোক দেখেই বোঝা যাচ্ছে। এই মানুষটা এখন নেই, কি পরিস্থিতি দেখুন। তো চলুন আজকে ভিডিওটা আর এখানে শেষ করছি, আর বেশি বড় করব না, আমাদের বাড়ি ফিরতে হবে। তো অনেক সময় ধরে আজকে আসলাম, প্রায় সকাল 6টা থেকে বাড়ি থেকে বার হয়েছি, দিয়ে আস্তে আস্তে অনেক টাইম হয়ে গেছে, প্রায় 3:30 ওভার হয়ে গেছে। আমাদের লাস্ট ফেরি সার্ভিস আছে 4:20-তে, তো আমাদের পৌঁছাতে হবে। তো এই যে কাকার সঙ্গে কথা বলেও ভালো লাগলো, এনাদের অবস্থা খুব একটা ভালো না। কাকার নিচের ভাই, সেজো ভাই বলছে, মানে কোলের ভাই একদম,
যাই হোক কাকা এতক্ষণ কথাগুলো বললে আপনাদের, আর যতটুকু পারেন সাহায্য করবেন, ওটাই ডিরেক্টলি কাকিমার অ্যাকাউন্টে পয়সাগুলো যাবে, আপনারা দেখতে পাবেন। আর 10 দিন পরে এখানে এসে আমি আবার কথা বলে যাবো কাকারা কিরকম আছে। তো চলুন এখানে, হ্যাঁ জামাইদের কাছে আছে, এটা ওই কাকার মা, ছেলে মানে ওনার ছেলে। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।